This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. রোজ রোজ কত কিছু মনে পড়ে জানেন তো, আর যখনই মনে পড়ে আপনাদের সামনে বসে আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনার সাথে শেয়ার করলে তখন মনে হয় যে নিজেদের লোকেদের সাথে একটুখানি নিজের মনের ভাবটা প্রকাশ করা গেল, একটু গল্প করা গেল। আজকে ওরকমই একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, আপনাদের গল্পটা বলি। অবশ্য গল্পটা আপাদমস্তক রাজনৈতিক, পলিটিক্যাল স্যাটায়ারও বলতে পারেন। এই গল্পের মুখ্য চরিত্রে না কোনো মানুষ নেই, একটা বিড়াল ছানা আছে, আর পার্শ্ব চরিত্রদের মধ্যে আছেন এক দোর্দণ্ড প্রতাপ নেতা। জন্মেই যে নেতার নামে জয়ধ্বনি দিত ওই বিড়াল ছানা, নেতার নাম করে বলতো জিন্দাবাদ জিন্দাবাদ। এরকম ভক্ত বিড়ালে তো দেখা যায় না, বিড়াল এরকম ভক্ত জিন্দাবাদ বলছে, খবর তো সেই নেতার কানে পৌঁছলো। নেতা সশরীরে তাকে দেখতে চলে এলেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে। যেই সেই নেতাকে সামনে দেখতে পেল, বেড়াল ছানা বলতে শুরু করলো মুর্দাবাদ মুর্দাবাদ। ওই নেতার নামে মুর্দাবাদ ধ্বনি তুলল। সবাই অবাক, সবার কানফান লাল। নেতা জানতে চাইলেন যে কি বলছে, এসব উল্টোপাল্টা বলছে কেন? মুর্দাবাদ বলছে, তোমরা বললে জিন্দাবাদ বলতো। যার পোষা বেড়াল তিনি বললেন এতদিন ওর চোখ ফোটেনি, তাই জিন্দাবাদ জিন্দাবাদ বলছিল আপনার নামে, এখন চোখ ফুটে গেছে তাই মুর্দাবাদ বলছে। গল্পটা খুব কিন্তু মানে একটা ইনার মিনিং সম্পন্ন। আসলে কার যে কখন চোখ ফোটে না, সেটা কেউ জানে না। বিশেষ করে রাজনীতিক হলে তো কোনো কথাই নেই। এবং তার থেকেও বড় কথা, চোখ ফোটাতে কখন যে কোন সার্জেন সাহায্য করেন সেটাও বলাটা খুব মুশকিল। এই যে তৃণমূল নেতারা, তারা বিজেপিতে গেলে তৃণমূল যে কথাগুলো বলে সেগুলো শুনে মনে হয় যে ইডি সিবিআই বুঝি সার্জেনের কাজ করেছে, তাদের চোখ ফুটিয়ে দিয়েছে। আবার কোনো বিজেপি নেতা তিনি যখন তৃণমূলে আসেন তখন বিজেপির কথা শুনে মনে হয় রাজ্য পুলিশ বা সিআইডি তারা নিশ্চয়ই খুব বড় সার্জেন, তারাই এর চোখ ফুটিয়েছে। সত্যি বলছি, এই যে সিরিয়া পারভিন তৃণমূলে যোগ দিলেন, তিনি যোগ দেওয়ার পর শশী পাজা কী বললেন? শশী পাজা ডাক্তার, তিনি নিশ্চয়ই জানেন গোটা ব্যাপারগুলো ঠিকঠাক। তিনি বললেন সিরিয়ার চোখ খুলে গেছে। একজন ডাক্তার যখন বলছেন তখন তো ভুল বলছেন না। আর বিজেপি কি বলছে? চাপের মুখে নথি স্বীকার করেছেন সিরিয়া। এবার আপনাদের অনেকে মনে হচ্ছে কিন্তু এই সিরিয়াকে, ওই সিরিয়ার কথা তো জানি, লড়াই টড়াই চলছে সে তো থাক, কিন্তু এই সিরিয়াটাকে, এই প্রশ্নটার উত্তরে একটু আপনাদের বলবো পিছিয়ে যেতে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। এর খেয়াল করে দেখুন, সরস্বতী পুজোর দিন সকালে টাকিতে কি হয়েছিল মনে করুন, তাহলেই মনে পড়ে যাবে সব। সেদিন সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। টাকিতে তাকে পুলিশ আটকেছিল, মনে আছে? আর তারপর পুলিশের সাথে ধস্তাধস্তি, বিজেপি কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি, কত কিছু তো হলো, মনে আছে সেগুলো? আচমকা সেদিন ওই 4-5 থেকে যখন পুলিশ ঘিরে ঠিরে ফেলে রেখেছে, কিছুতে এগোতে দিচ্ছে না, একটা গাড়ির বনেটে উঠে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আর বিক্ষোভরত সুকান্ত মজুমদারকে যখন পুলিশ 4-5 থেকে হাত বাড়িয়ে টেনে নেওয়ার চেষ্টা করছিল র্যাফ ট্যাপ, তখনই এক ঝটকায় পুলিশের হাত সরিয়ে দিতে গেছিলেন এক মহিলা, মুসলিম মহিলা, সিরিয়া পারভিন, বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদিকা। এবার ধাক্কাধাক্কির সময় ওই গাড়ির বনেট থেকে পড়ে যান সুকান্ত মজুমদার। সেই ছবিটা মনে আছে। দীর্ঘদিন তারপরে সুকান্ত মজুমদার, তারপর তাকে নিয়ে হাসপাতাল অনেক কিছু হলো, অসুস্থ ছিলেন। তো সেই সিরিয়া পারভিন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। আচ্ছা, সুকান্ত মজুমদার আসল ধাক্কাটা কি এতদিনে খেলেন? জাস্ট মনে হচ্ছে আর কি, কারণ ওই টাকির ঘটনার পর যাকে পুলিশ গ্রেফতার করেছিল সেই সিরিয়া, তিনি কত বড় রাজনৈতিক নেত্রী সেটা কিন্তু এক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ নয়। আসলে স্থান মাহাত্মেই সিরিয়ার গুরুত্ব তৈরি হয়ে গেছে রাজনীতিতে। সিরিয়া বসিরহাট লোকসভায় রাজনীতি করেন। তিনি যে সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা ছিলেন সেই এলাকাটার মধ্যে রয়েছে, ঠিক ধরেছেন, সন্দেশখালি। অতএব সিরিয়ার গুরুত্ব বুঝতে গেলে সন্দেশখালির কথা মাথায় রাখতে হবে।
কষ্ট করার দরকার নেই। শশী পাজা আর মমতা বালা ঠাকুর তারাতে পতাকা তুলে দেওয়ার সময় কত যত্ন করে পারা যায় সেই গুরুত্বটা প্রতিষ্ঠা করে দিয়েছেন, সিরিয়াও বুঝিয়ে দিয়েছেন। নতুন দলে এসে চট জলদি পার্টি লাইন বুঝে নিতে তার কোনো অসুবিধা হয়নি, কারণ ওই যে শশী পাজা বললেন চোখ খুলে গেছে, খোলা চোখে নতুন লাইন পড়তে অসুবিধা হয়নি। সন্দেশখালিতে আপনারা দেখছেন এই বছরে যে একটি অসত্য চিত্রনাট্য, ধর্ষণ হয়নি তবুও বলা হচ্ছে ধর্ষণ হয়েছে, এবং এই অসত্য ঘটনাগুলো তার সামনে হচ্ছিল, সে সাক্ষী এবং এই প্রতিটি ঘটনা সম্বন্ধে সে জানে, সে আজকে আমাদের পাশে বসে রয়েছে। এটা যে ষড়যন্ত্র সেটাও জানে। আমরা তো সত্যের জন্য লড়াই করছি। অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে, সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। কিন্তু পরে দেখলাম যে না, এটা একটা জাস্ট গল্প। আমরা বিজেপির লিডার, কিন্তু আমরা বিজেপির লিডাররাও যে মহিলাদেরকে কতটা পিঠে বানাতে পারি সেটাও মানুষের জানা দরকার আছে। তাহলে কি বুঝলেন? সব কথাবার্তা শুনে, সবার বক্তব্য শুনে কথা তো একটাই, সবার ওপর পিঠে সত্য, তাহার ওপরে নাই। প্রমাণ হলো তো, পিঠেটাই শুধু সত্যি, বাকি সব সন্দেশখালির বাকি সব কিছু মিথ্যে। সন্দেশখালিতে শাহজাহানরা অত্যাচার চালিয়েছেন, মিথ্যে। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিতা হয়েছেন, মিথ্যে। মানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যা যা বলেছে সেগুলো আবার বিজেপির কথায় সব মিথ্যে, আবার বিজেপি যা যা বলেছে তৃণমূলের কথায় মিথ্যে। সত্যি একমাত্র ওই পিঠেটা, পিঠে ভাজা হতো, রাত বিরেতে মা বোনেদের ডেকে পাঠানো হতো, এটা সত্যি। ডেকে পাঠাতো নেতারা, এটাও সত্যি। এবার সেই নেতারা কোন কুলের বা কোন ফুলের নাকি দুই ফুলেরই, সেটা নিয়েই যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব। এই দ্বিধা দ্বন্দ্ব এগুলো তৈরি করলেন কে? না সিরিয়া পারভীন। আপাতত সন্দেশখালি সিরিজের সর্বশেষ চরিত্র, যার পরিচয় দিতে গিয়ে শশী পাজা কী বললেন শুনলেন তো। সন্দেশখালিতে যে ষড়যন্ত্র হয়েছে সেটা নাকি সিরিয়া পুরোটা জানেন। মিথ্যের বিরুদ্ধে সত্যির রাজনীতি করতেই নাকি সিরিয়া তৃণমূলে এসছেন। এবার অনেকগুলো জিনিস আমাদের মাথার মধ্যে আসছে জানেন তো। আচ্ছা, সিরিয়া কবে থেকে বুঝলেন সন্দেশখালি ষড়যন্ত্র, তার কবে থেকে চোখ খুলে গেল? ঘটনাচক্রে আরেকটা জিনিস মনে পড়ে যাচ্ছে, ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপি হলেন, সরাসরি বিচারপতির চেয়ার টু বিজেপি প্রার্থী, তখন কি শোনা গেছিল? বিজেপি নাকি অনেক দিন ধরে তার মনে বাসা বেঁধেছিল। তৃণমূল একদম রীতিমতো প্রেস কনফারেন্স করে বলেছিল, এটা তো আমরা জানতাম, ওর মনের মধ্যে বসে আছে বিজেপি, যা করেছেন এই আজকের দিনটার জন্য, যাবতীয় যা সিদ্ধান্ত, যা রায় নিয়েছেন সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই আজকের দিনটার জন্য রাস্তা তৈরি করছিলেন। এবার তৃণমূলের এই যুক্তি যদি সত্যি হয়, তাহলে এটা ধরতে হয় যে মনে মনে বীজ বোনার কাজটা অনেক দিন আগে শুরু হয়, তারপর অঙ্কুরোদ্গম, তারপর ডালপালা মেলা, একদম বিজ্ঞান যেভাবে বলে আর কি, একদম সেই সিস্টেমে চলে গোটা ব্যাপারটা। তাই জন্য ভাবছি জানেন তো, যে এই যে সুকান্ত মজুমদারের সন্দেশখালি অভিযানে সিরিয়া যখন সঙ্গী হয়েছিলেন, তখন সিরিয়ার মনে কি ছিল বলুন তো? মানে তখন কি তার মনে ওই ঘাসফুলের বীজ বোনা শুরু হয়ে গেছিল? এতদিনে সেই ঘাসফুল সবার চোখের সামনে ফুটলো। কে কোন রাজনৈতিক দল করবে সেটা গ্যারান্টি তো কেউ দিতে পারে না। আজকে সিরিয়া পারভীন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, কালকে আইএসআইএসআইও যোগদান করতে পারে, করে সিরিয়াতে লড়াইও করতে যেতে পারে। আপনি কি করবেন? কিছু করার নেই, যার যেখানে ইচ্ছে সে রাজনৈতিক দলে যাবেন, এতে সন্দেশখালির ইস্যু তো কোনো ম্যাটার না। এই সিরিয়া ইস্যুতে, সিরিয়া আসলে নামটার মধ্যে একটা আন্তর্জাতিক ভাব আছে না, ফলে এটা গোটা ব্যাপারটার মধ্যে একটা আন্তর্জাতিকতা বাদ নিয়ে চলে এলেন সুকান্ত মজুমদার। শুনলেন তো, এবং বলতে গিয়ে কত বড় একটা সত্যি আমাদের সামনে তুলে ধরলেন। মানে আমাদের যাদের যাদের চোখ এখনও খোলেনি, এই একটা কথা কিন্তু আমাদের চোখটা খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ওই যে বললেন, কে কখন কোন রাজনৈতিক দল করবে সেটা তার ব্যাপার, মানে কোনো নীতি আদর্শ হ্যান ত্যান এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা ভাবি আর কি, এগুলো রাজনৈতিক নেতাদের জন্য নয়। তারা কি করবেন, কেন করবেন, কখন করবেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। ওই বলে না, দেবা না জানন্তি কুত মনুষ্যা, নেতারাই যখন জানেন না যে কে কখন দল বদলে ফেলবে, তখন আমি আপনি, আমরা সাধারণ মানুষ, আমরা জানবো কী করে?
সুকান্ত মজুমদার যেভাবে সিরিয়া পারভিনকে এই বসিরহাট টু আইসিস ভায়া তৃণমূল পাঠিয়ে দিলেন, তাতে তো একটা জিনিস স্পষ্ট, তিনি সিরিয়ার এই দলবদলকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না, সেটা বোঝাতে চাইছেন। এই বিজেপির রাজ্য সভাপতির কথা শুনে যদি এখন কেউ বলেন আঙুর ফল টক, কেউ যদি বলেন সরস্বতী পুজোর দিন নয়, আসল ধাক্কাটা সুকান্ত মজুমদার ওই সিরিয়ার দলবদলের কথা শুনে খেয়েছেন, তাহলে কি তাকে দোষ দেওয়া যাবে? অবশ্য সুকান্ত মজুমদারের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ কিন্তু রয়েছে, জানেন তো। একটা সাংগঠনিক জেলার নেত্রী যিনি দলবদল করেছেন, সেটাকে এই লোকসভা ভোটের মঞ্চে বড় করে দেখাতে তিনি কেন রাজি হবেন? তাদের তো এটা রাজনৈতিক ক্ষতি হতে পারে। তারা যদি সেটাকে বড় করে না দেখান, তার মধ্যে হয়তো তাদের দিক থেকে কোনো অন্যায় নেই, এটা তাদের যুক্তিই হতে পারে। কিন্তু তৃণমূল, তারা তো প্রাণ পড়ে এখন ফু দিয়ে যাচ্ছে। আজ তাই জন্য একটা অডিও ক্লিপও জানেন তো প্রকাশ করেছে তৃণমূল। অডিও ক্লিপ, আবার একটা অডিও ক্লিপ, ঠিক বলেছেন। শশী পাজাদের দাবি কি, এই অডিও ক্লিপটা নাকি বিজেপি নেতা অমিত মালব্য আর সিরিয়া পারভিনের কথাবার্তা। দেখুন, সিরিয়া তৃণমূলে যোগ দিয়েছেন, এটা শোনার পর তার মানে তারা বলতে চেয়েছে নাকি, তৃণমূল বলতে চাইছে যে তৃণমূলের এই বিরাট সাফল্যে বিজেপিতে এত বড় একটা ঝটকা লেগেছে, এত বড় হালচাল তৈরি হয়ে গেছে যে তারা মানে ওই শীর্ষ নেতা দিল্লি থেকে ফোন করেছিলেন ওই সিরিয়াকে বিজেপিতে ফিরে আসার জন্য নাকি চাপও দেন। অডিও ক্লিপের সত্যতা যথারীতি আমরা যাচাই করিনি। মানে বেসিক্যালি কী জানেন তো, এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল পরীক্ষার সময় থেকেই একটা সার সত্য বুঝে গেছি, এই অডিও পরীক্ষার ব্যাপারটা ভীষণ গোলমেলে। আর তাছাড়া এই এক সন্দেশখালী ইস্যুতেই এতগুলো অডিও আর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সব যদি এখন সত্যতা যাচাই করতে হয় না, সব কাজকর্ম ফেলে আমাদের আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে ওটার জন্য। তার চেয়ে বরঞ্চ রাজনৈতিক দলগুলো যা দেখাচ্ছে আমরা সেটাই আপনাদের দেখিয়ে দিই। শুধু এটাই বলে দিচ্ছি, এটা ওনারাই সাপ্লাই করেছেন, ফলে যার সাপ্লাই করা জিনিস আপনারা যে চোখে দেখবেন, যে কানে শুনবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। आप मुझे बता रही हैं आपने टीएमसी ज्वाइन कर लिया है? आज ही किया है शाम को। क्या होगा मुझे बताइए, क्या विषय, जो भी विषय ठीक करेंगे। लेकिन अगर आपको टीएमसी नहीं जाना है, आपका बीजेपी में ही रहना है, आपने मन से स्वीकार किया है, तो आप वापस कल ज्वाइन करिए। मुझे इतना विश्वासघातक मैंने नहीं हूँ। आज टीएमसी में ज्वाइनिंग किया, आप मेरा जितना भी फैसिलिटी मुझे मिले, मैं एक्सेप्ट और नहीं करेगा, यहाँ ही रहेगा और आगे देखते हैं क्या करते हैं। সবটাই শুধুমাত্র ভোটের জন্যে বাংলাকে কালিমালিপ্ত করা, এই খেলাটা, এই ইকোসিস্টেম ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। কেউ একজন আমাদের দলে ছিল, অন্য দলে চলে গেছে, যাওয়ার পর তাকে ফোন করে কেউ প্রশ্ন জিজ্ঞেস করতেই পারেন যে আপনি কেন গেলেন, কি অসুবিধা হয়েছিল। এর মধ্যে তো অন্যায় কি আছে? এর মধ্যে আনডেমোক্রেটিক বা অগণতান্ত্রিক কোনো বিষয় আছে কি? কোনো বিষয় নেই। যাক, সুকান্ত মজুমদার আমাদের দায়মুক্ত করলেন। তৃণমূল অডিও প্রকাশ করেছে, অমিত মালব্য আর সিরিয়া পারভিনের কথোপকথন বলে দাবি করেছে। সুকান্ত মজুমদার তৃণমূলের দাবিটা অস্বীকার করতে পারতেন, করলেন না। উল্টে জানতে চাইলেন দলত্যাগী কাউকে ফোন করা সেটা কি অন্যায়? মানে এটা অবশ্য ঠিক, জানেন তো, আমরাও আমাদের এই কর্পোরেট কোম্পানিতেও দেখি, কেউ যদি চাকরি ছাড়েন বা আমাদের এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে চান, আমাদের হিউম্যান রিসোর্স যারা দেখেন আর কি, তারা কথা বলেন, আমরাও কথা বলি, জানতে চাই যে কেন যাচ্ছিস, একটু বল না কী হয়েছে, কোথাও সমস্যা হয়েছে, দেখছি আমরা। এটা একটা কমন প্র্যাকটিস। আসলে সব সময় সব কিছু আর কি আমাদের মতোই চলবে এই রাজনীতিতে, সেটা আমরা ভাবতে চাই না, পেশাদারি ব্যাপারটা তো। কিন্তু পরে মনে হচ্ছে, জানেন তো, রাজনীতি বিষয়টা এই পেশাদারিত্বে ভরা, পুরোটা পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই রাজনৈতিক নেতারা। সেই জন্য আমি বললাম, কে কখন কোথায় কোন দলে যাবেন নেতারা বুঝতে পারেন না। আর এই যে মানে যে কোথাও একটা কেউ চলে যাওয়ার আগে তার সাথে কথা বলে একবার একটা চেক নেওয়া না, যে তার ফিডব্যাক নেওয়া, কেন যাচ্ছে, কোথাও গন্ডগোল হয়ে গেল কি, এটা বোধহয় অনেক পুরনো অভ্যেস, অনেক পুরনো প্র্যাকটিসও বলতে পারেন। ওই বিধানসভা ভোটের আগে তখনও কিন্তু এরকম একটা ভাইরাল অডিও আমরা পেয়েছিলাম, চারপাশে ছড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওই তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক নেতাকে, ওখানকার লোকাল নেতাকে ফোন করেছিলেন, সেই সময় সেই অডিওটা ছড়িয়ে পড়েছিল। তো যাক, সেটারও আমরা সত্যাসত্য খুব একটা যাচাই করতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে এই বিষয়টার মধ্যে কোনো অন্যায় নেই, এটাই তো হওয়ার কথা।
পেশাদারিভাবে হওয়ার কথা, ফিডব্যাক নেওয়া আর কি, এই এক্সিট ফিডব্যাক, এটা হচ্ছে সেরকম। বিজেপির রাজ্য সভাপতি যখন অডিও নিয়ে এই রকমভাবে কোনো রকম সন্দেহ প্রকাশ করলেনই না এবং একটা নতুন দিগন্ত খুলে দিলেন, তখন আমাদের সত্যি সত্যি আর কোনো মাথা ঘামানোর মানে থাকে না, জানেন তো। তবে একটা প্রশ্ন, সেটা কিন্তু কিছুতেই এড়াতে পারছি না, যার দলত্যাগকে সুকান্ত মজুমদার ওই কেউ একজন বলে ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেন, তাকেই দলে ফেরাতে অমিত মালব্যর মতো নেতা কেন ফোন করলেন? তাহলে কি সিরিয়ার গুরুত্ব থাকাকালীন রাজ্য নেতৃত্ব বুঝতে পারেনি? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্ব দিয়েই দেখছিল। আসলে যারা রাজনীতি করেন না, তাদের দেখে সব সময় বোঝা যায় না যে তাদের মাথার মধ্যে কী চলছে, আর মনের মধ্যে কী চলছে তো ভুলে যান। ফলে তারা ভয় পেলেও আপনি বুঝতে পারি না, কিন্তু যারা রাজনীতি করেন তারা বোঝেন কে কখন ভয় পাচ্ছেন বা কে কখন ভয় দেখাচ্ছেন। এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন কি, তিনি বললেন তাপস রায় ভয় পেয়েছিলেন বলেই নাকি বিজেপিতে গেছেন। তাপস রায় কিসের ভয় পেয়েছিলেন? তৃণমূল নেত্রী সেটাও অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, ইডি সিবিআই এর ভয়। বিবেকানন্দের জন্মদিন ছিল 12ই জানুয়ারি, সেই দিন সকালে যখন বাংলার পাড়ায় পাড়ায় প্রভাত ফেরি বেরিয়েছে, ঠিক তখনই একটা ফেরি পৌঁছেছিল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, আর তখন পর্যন্ত তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ির দরজায়। তাপস রায় আর সুজিত বসুর বাড়ির দরজার সামনে গিয়ে থেমেছিল ইডির গাড়ি। যে তাপস রায়ের বাড়িতে ইডি গেছিল, সেই তাপস রায়কে বিজেপি দলে নিয়েছে এবং উত্তর কলকাতায় তাকে প্রার্থীও করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়েই তাপস রায়কে দলে টেনেছে বিজেপি। উল্টো করে বলেছেন, সেটাও বুঝিয়েছেন একই সঙ্গে, একদিকে শুধু না, উল্টো দিকটাকে, যে তাপস রায় ভয় পেয়েছেন, সেই জন্যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল নেত্রীর কথায় तापस राय डर गया। वॉशिंग मशीन होता तो सब काला चीज इसका अंदर डाल दो, सफेद होके बेच चला जाएगा। ऐसे ही एक कैंडिडेट चुना बीजेपी आपका इधर में, अगर कुछ नहीं रहता तो भागता है क्यों? एक दिन सीबीआई गया, डर गया, मर गया, इतना डर गया कि तुरंत वो बीजेपी में चला गया। हमारे पास इंफॉर्मेशन है, 1 साल पहले से ही যোগাযোগ था। তো উত্তর আমি 26 তারিখে ওইখানে দাঁড়িয়ে দেবো। মমতা ব্যানার্জির প্রতিটি কথা আমি শুনেছি নিজে, আমি নোটও নিয়েছি, প্রতিটি কথার প্রতিটি সেন্টেন্সের উত্তর আমি 26 তারিখ দেব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।